হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা ইতিহাসের বাংলার যেটা ইতিহাস ছিল সেই ইতিহাসটা পড়ব। চলো দেখে নিই কি ঘটনা ঘটেছিল, মানে বাংলাটা কিভাবে ব্রিটিশরা তাদের আন্ডারে নিয়ে এসেছিল সেটা আমরা দেখে নেব। অ্যাট ফার্স্ট যেটা কোশ্চেন হচ্ছে, এই যে বাংলার, এই যে আমরা বলেছি না বেঙ্গল, এই বাংলার স্বাধীন নবাব, স্বাধীন স্বাধীন নবাব কে ছিল? বাংলার স্বাধীন নবাব কে ছিল যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের মুর্শিদ কুলি খাঁ। স্বাধীন নবাব যদি বলা হয় সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। এখান থেকে যেটা নেক্সট কোশ্চেন আছে, যে মুর্শিদাবাদ, যেটা আমাদের মুর্শিদাবাদ, তার নামকরণ করা হয়েছে কার নাম অনুসারে? মুর্শিদাবাদ, এই যে মুর্শিদাবাদের নামকরণ করা হয় কার নাম অনুসারে? মুর্শিদাবাদ, তাই তো। এই মুর্শিদাবাদের নামকরণ করা হয় এই যে মুর্শিদ কুলি খাঁ, তার নাম অনুসারে কিন্তু মুর্শিদাবাদের নামকরণ করা হয়। যেটা নেক্সট কোশ্চেন হচ্ছে, যে আগে মুর্শিদাবাদের নাম কি ছিল, মানে মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল? সেটা হচ্ছে মাকসুদাবাদ। মাকসুদাবাদ। এই মুর্শিদ কুলির খায়ের নাম অনুসারে কিন্তু এই মুর্শিদাবাদের নাম করা হয় মুর্শিদাবাদ। এই তো বাংলার স্বাধীন নবাব ছিল। এরপরে গিয়েও স্বাধীন নবাব হয়েছিল না? অবশ্য দুজন হয়েছিল, একটা হচ্ছে সুজাউদ্দিন খান একটা হয়েছিল, আর একটা হচ্ছে সরফরাজ খান। এই দুজন হয়েছিল, কিন্তু এই দুজন অতটা বাংলার মানে বাংলার ওপর অর্থাৎ বেঙ্গলের ওপর অতটা ইম্প্যাক্ট ফেলেছিল না। যে ইম্প্যাক্ট দিয়েছিল তার নাম হচ্ছে আলীবর্দী খাঁ। আলী আলীবর্দী খাঁ কিন্তু ইম্প্যাক্ট ফেলেছিল আমাদের বাংলার ওপর, তাই তো। এবার যখন আলীবর্দী খাঁ বাংলার নবাব হয়, সেই সময় বাংলা সব থেকে বেশি যে আক্রমণ করেছিল তারা হচ্ছে বর্গীরা। এই বর্গীরা কিন্তু বাংলা সব থেকে বেশি আক্রমণ করেছিল। এবার কোশ্চেন হচ্ছে, এদের তাহলে টাইম পিরিয়ডটা কত বর্গীদের? সেটা 1742 থেকে 1751 সাল পর্যন্ত কিন্তু এরা আক্রমণ করেছিল। প্রশ্নটা এখানে হচ্ছে যে তাহলে বর্গীরা কারা ছিল? এই বর্গীরা ছিল কিন্তু মারাঠা। এই বর্গীরা ছিল মারাঠা। এবার এবার কি করলো, যখন দেখলো তাহলে কি হলো, এদের সঙ্গে একটা, যখন মারাঠারা দেখছে যে কি বাংলার, মানে বাংলার ভিতর একের পর এক আসতেই আছে, তখন কি করলো আলীবর্দী খাঁ, এই যে কলকাতা, এই যে আমাদের কলকাতা রয়েছে না, এই কলকাতাটাকে মারাঠাদের হাত থেকে, এদের কি বলেছে কলকাতা, এটা কলকাতা, এই কলকাতাটাকে রক্ষা করার জন্য আলীবর্দী খাঁ কি করেছিল, মারাঠা মারাঠা ডিচ, এই মারাঠা ডিচ তৈরি করেছিল। এটা কোশ্চেন দেয় পরীক্ষাতে যে মারাঠা ডিচ বাংলার কোন নবাব তৈরি করেছিল? তাহলে মারাঠা ডিচ বাংলার নবাব তৈরি করেছে সে হচ্ছে আলীবর্দী খাঁ। মারাঠা ডিচ কে তৈরি করেছিল? আলীবর্দী খাঁ। কোশ্চেন এখান থেকে আরেকটা দেয় যে কি জন্য করেছিল, তোমরা বুঝতেই পারছো যে কলকাতাকে রক্ষা করার জন্য কিন্তু আলীবর্দী খাঁ মারাঠা ডিচ তৈরি করেছিল। যদি বলে যদি বলে প্লেস অর্থাৎ লোকেশন, যদি বলে যে এই লোকেশনটা কোথায়, সেটা সবাই জানো, সেটা হচ্ছে আমাদের কলকাতা। এটাকে রক্ষা করার জন্য কিন্তু কলকাতায় মারাঠা ডিচ তৈরি করেছিল। এরপরে কি হয়, এরপরে হয় ফার্স্ট ব্যাটেল অফ কাটুয়া। ফার্স্ট ব্যাটেল অফ কাটুয়া বলছে ফার্স্ট ব্যাটেল অফ কাটুয়া, তাহলে কাদের মধ্যে হয় এই যুদ্ধটা, মানে ওয়ারটা কাদের মধ্যে হয়? প্রশ্ন আসতেই পারে। ওয়ারটা হচ্ছে কিন্তু দুজনের মধ্যে হয়েছিল। এক, এটা বলার উপায় রাখে না, সেটা আলীবর্দী খাঁ। আর 2 নম্বর, যে বর্গীদের নেতা অর্থাৎ মারাঠাদের নেতা, সে হচ্ছে ভাস্কর পণ্ডিত।
সে হচ্ছে ভাস্কর পণ্ডিত। ভাস্কর পণ্ডিতের সঙ্গে কিন্তু যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে অর্থাৎ যেটা ব্যাটল অফ কাটোয়া বলছি, সেই যুদ্ধে কিন্তু এটা পরাজিত হয়েছিল, অর্থাৎ ভাস্কর পণ্ডিত পরাজিত হয়েছিল, অর্থাৎ ডিফিটেড, পরাজিত হয়েছিল। এবং এর ফলস্বরূপ কী হয়েছিল, আলিবর্দি খাঁ কিন্তু জয়লাভ করেছিল। নেক্সট যেটা যুদ্ধ হয় সেটাকে বলা হয় সেকেন্ড ব্যাটল অফ কাটোয়া। সেকেন্ড ব্যাটল অফ কাটোয়া। তাহলে বলো যে ফার্স্ট ব্যাটল অফ কাটোয়া কত সালে হয়? সেটা হয় 1744 সালে। আর যেটা সেকেন্ড কাটোয়া তার 1 বছর পরে হয়। সেকেন্ড যেটা কাটোয়ার যুদ্ধ সেটা কিন্তু 1 বছর পরে হয়, অর্থাৎ 1745 সালে। কথা হচ্ছে এখানে, তাহলে এই যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? একদিকে তো আলিবর্দি খাঁ থাকবেই, একদিকে থাকবে আলিবর্দি খাঁ, আর অন্য থাকবে রাঘুজি ভোসলে। রঘুজি কি থাকবে? ভোসলে। এখানে কিন্তু রঘুজি ভোসলে পরাজিত হয়েছিল এবং আলিবর্দি খাঁ জয়লাভ করেছিল। চলো দেখে নিই নেক্সট স্লাইড। আমাদের কি বলছিলাম, সেকেন্ড অফ কাটুয়া, তাই তো? তাহলে এটা যুদ্ধটা হলো কত সালে? 1745 সালে। এইটা যদি দুজনের মধ্যে হলো, একটা হচ্ছে থাকবে আলিবর্দি খাঁ আর অন্যদের থাকবে কি, রঘুজি ভোসলে। রঘুজি ভোসলে, এখানে তিনি পরাজিত হয়েছিলেন, মানে লস। আর আলিবর্দি খাঁ জিতেছিলেন, অর্থাৎ উইন। এরপরে যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে ব্যাটেল অফ বর্ধমান। ব্যাটেল অফ বর্ধমানের যুদ্ধ। তাহলে এই যুদ্ধটা কার সঙ্গে হয়? ব্যাটেল অফ বর্ধমান। এই যুদ্ধটা হয় দুজনের মধ্যে, সবাই জানো দুজনের মধ্যে যুদ্ধটা হয়। একটা হচ্ছে আলিবর্দি খাঁ থাকছে এদিকে, আর আমাদের ডান দিকে থাকছে কে? এটা হচ্ছে জানুজি ভোসলে। জানুজি ভোসলে, এই জানুজি ভোসলে কিন্তু এখানে পরাজিত হয়েছিল আলিবর্দির কাছে। তাহলে এই যুদ্ধটা কত সালে হয়? এর 2 বছর পর, অর্থাৎ 1747 সালে যুদ্ধটা হয়। তখন আলিবর্দি খাঁ ভাবলো যে এত যুদ্ধ করে কি লাভ, নিজে নিজে কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছিল যুদ্ধ করার জন্য, মানে যুদ্ধ করতে করতে। তার পরবর্তীকালে মারাঠাদের বলেন চলো আমরা চুক্তিতে আসি, তখন তাদের মধ্যে চুক্তি হয়। তাহলে এই চুক্তিতে কি ছিল, মানে এই চুক্তিতে কি বলেছিল? এই চুক্তিতে মারাঠাদের মারাঠাদের কি দিয়েছিল, যে উড়িষ্যা বলে যে প্রদেশটা ছিল, এই উড়িষ্যা প্রদেশটা কিন্তু মারাঠাদের দিয়ে দিয়েছিল। তারপরে বলেছিল এই যে উড়িষ্যা প্রদেশ থেকে যত ব্যবসা বাণিজ্য করে তোমাদের যে আউট ইনকাম আসবে আমাদের দিতে হবে না, কিন্তু তোমরা আর বাংলার দিকে নজরদারি করবে না, অর্থাৎ বাংলার আক্রমণ করবে না। কি বলেছিল? বাংলা আক্রমণ করতে বারণ করেছিল। এখানে কিন্তু মারাঠা সমাজের প্রতি ঝামেলা শেষ, তাই তো? আলিবর্দি খাঁ এবার বাংলার নবাব যখন অন্য কেউ বসলো, অর্থাৎ আলিবর্দি খাঁ যখন মরে গেল, আলিবর্দি খাঁ, তখন বাংলার নবাব কে হয়? বাংলার নবাব হয় তারই মেয়ের ছেলে, অর্থাৎ আমিনা আমিনা বেগম। আমিনা বেগমের ছেলে, অর্থাৎ তার নাতি, অর্থাৎ আলিবর্দি খাঁয়ের নাতি। আমিনা বেগমের ছেলের নাম কি ছিল? সেটা হচ্ছে সিরাজ উদ্দৌলা। পুরো নাম লিখছে না, শুধু সিরাজ লিখছি। তাহলে সিরাজ উদ্দৌলা কি হয়? বাংলা নবাব হয়। যখন সিরাজ উদ্দৌলা বাংলা নবাব পদে বসলো, এর একটা মাসি ছিল, সিরাজ উদ্দৌলার মাসি, তার নাম হচ্ছে ঘাসিটি ঘাসিটি বেগম। আর একজন ছিল খুড়তুতো ভাই, তার নাম হচ্ছে শওকত শওকত জং। এরা দুজন কিন্তু নবাব পদের দাবি করলো যে না, আমরাও নবাব হতে পারি, এইরকম একটা ষড়যন্ত্র করেছিল।
কিন্তু কিন্তু যে সিরাজউদ্দৌলা তাদের কিন্তু অসন্তুষ্ট করেছিল না। পরবর্তীকালে যে শওকত আছে না, তার খুড়তুতো ভাই, এই শওকত শওকত জং এই শওকত জংকে বিহারের যেটা পূর্ণিয়া বলে প্রদেশ, বিহারের পূর্ণিয়া প্রদেশটা কিন্তু দায়িত্বভার দিয়েছিল। পূর্ণিয়া পূর্ণিয়া প্রদেশের দায়িত্বভার দিয়েছিল, বলেছিল তুমি ওখানে সাম্রাজ্য করে খাও, ওখান থেকে তোমার যতটা আউটপুট আসবে তুমি রেখে নিবে। কিন্তু পরবর্তীকালে সে সে কিন্তু স্যাটিসফাই হয়েছিল না, এই যে পূর্ণিয়া রাজ্যটা নিয়ে কিন্তু সে স্যাটিসফাই হয়েছিল না, অর্থাৎ শওকত শওকত জং স্যাটিসফাই হয়েছিল না। এর ফলে তার সঙ্গে একটা যুদ্ধ বাধে, যেটাকে বলা হয় ব্যাটল অফ মণিহারি। সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ মণিহারি। তাহলে বলছে ব্যাটল অফ মণিহারি কত সালে হয়? সেটা 1756 সালে কিন্তু ব্যাটল অফ মণিহারির যুদ্ধ হয়। এই যুদ্ধে গুরুতরভাবে ওই যে তার খুড়তুতো ভাই অর্থাৎ শওকত আলী মানে শওকত জন, সে কিন্তু পরাজিত হয় এবং তাকে পরবর্তীকালে হত্যা করা হয়েছিল। নেক্সট যেটা ঘটনা হচ্ছে, হত্যা করে কিন্তু তার যে ডান দিকে আরও একটা তার যে ষড়যন্ত্রবাদ ছিল, সে হচ্ছে ঘাসিটি বেগম। তাহলে ঘাসিটি বেগমের অবস্থা কি হলো? সে তো মারা গেল, কিন্তু ঘাসিটি বেগমের অবস্থা কি হলো? এর অবস্থা হয়েছিল একে ঘরে বন্দি করে রেখেছিল, কিন্তু যেই ঘরে বন্দি করে রেখেছিল সেই ঘরে কিন্তু তার মৃত্যু হয়েছিল। এরপরে কি তাহলে এর কোনো চরম শত্রু থাকবে না? বলছে বাংলার নবাব থাকবে এবং তার চরম শত্রু থাকবে না, তা কি করে হয়? এরপরে তারই মেসমশাই অর্থাৎ মির্জাফর কি হয়েছিল? এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছিল। তার আগে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কি করেছিল? আলীবর্দীর যে আলমারি ছিল সেখান থেকে কিন্তু অনেকগুলো টাকা চুরি করে কোথায় পালিয়ে যায়? কলকাতা পালিয়ে যায়। আর এই কলকাতায় কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্য বিস্তার করেছিল, তাই তো? এবার কি করলো কৃষ্ণদেব রায় অর্থাৎ আলীবর্দী খাঁয়ের যে সেনাপতি ছিল অর্থাৎ যে রাষ্ট্রদূত ছিল, তার নাম হচ্ছে নারায়ণ রাও, নারায়ণ দাস, তার নাম হচ্ছে নারায়ণ দাস। এই নারায়ণ দাসকে পাঠানো হলো কোথায়? কলকাতায়। অর্থাৎ অর্থাৎ ব্রিটিশের দরবারে পাঠানো হলো, দিয়ে তাকে বলা হলো যে তুমি কৃষ্ণদেব রায়কে নিয়ে আসো আমার দরবারে। কিন্তু ব্রিটিশরা কি করেছিল? নারায়ণ রাওকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেটা কিন্তু সিরাজের হজম হয়েছিল না, এই ব্যাপারটা সিরাজের হজম হয়েছিল না। তারপরে সিরাজ কি করলো? দলবল নিয়ে গিয়ে ওই যে কলকাতা যে দুর্গ ছিল সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, সেটা কিন্তু আক্রমণ করে বসে। সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, সেটা কিন্তু আক্রমণ করে বসে। আক্রমণ করে বসে, কিন্তু তারপরে এই যে কলকাতার নাম যে কলকাতা, এই যে কলকাতা নাম যে কলকাতা, তার নাম পরিবর্তন করে রাখা হয় আলীনগর, অর্থাৎ আলীনগর রাখা হয়। এই যে আলীনগর, কলকাতার নাম যে আলীনগর, তাহলে কার নাম অনুসারে কলকাতার নাম আলীনগর রেখেছিল? তারই দাদু অর্থাৎ আলীবর্দী খাঁয়ের নাম অনুসারে কিন্তু কলকাতার নাম রাখা হয় আলীনগর। এবার কি করলো? তারপরে যে ব্রিটিশে জানিয়ে দিল তোমরা কিন্তু বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য আর করতে পারবে না, বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য আমাদের টেরিটরিতে করতে আর পাবে না। তারপরে যে এই যে কলকাতা যে অ্যাটাক করলো, তারপরে কি হয় যে ব্রিটিশদের যে একজনই ছিল, এই এমপ্লয় ছিল, তার নাম হচ্ছে
তার নাম হচ্ছে হলওয়েল। এর নাম ছিল ব্রিটিশদের কি একটা এমপ্লয় ছিল, এর নাম হচ্ছে হলওয়েল। কিন্তু একটা ছোট্ট গুজব, এই একটা ছোট্ট গুজব লোটায়। সেই গুজবটার নাম কি হচ্ছে, যে আলীবর্দীর খান নাকি আলীবর্দীর আচ্ছা মানে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নাকি ছিল, আন্ডারে ছিল 146 জন নাকি সৈন্য ছিল, আর তার মধ্যে 123 জন সৈন্য মরে যায়। কি করে মরে যায়, সেটা হচ্ছে যে একটা জানালাযুক্ত ঘরে ওই সৈন্যগুলোকে রাখা হয়েছিল এবং তার মধ্যে 123 জন সৈন্যকেই মারা যায়। এই ঘটনাকে বলেছিল অন্ধকূপ হত্যা। এই ঘটনা হচ্ছে অন্ধকূপ হত্যা। যখন এইসব ঘটনা ঘটে, যখন সিরাজউদ্দৌলা কি হয়, মুর্শিদাবাদে ফিরে আসে, ফিরে আসে। তারপরে চলো দেখে নেক্সট নেক্সট স্লাইড কি বলছে। মুর্শিদাবাদে ফিরে আসার পর মুর্শিদাবাদে ফিরে আসলো, তাই তো। এরপরে যেটা ঘটনা ঘটলো, আগে থেকে কিন্তু সিরাজ কি বলেছিল, ব্রিটিশদের আমাদের দরবারে কিন্তু বিনা শুল্কে, অর্থাৎ বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করা যাবে না, বিনা শুল্কে কিন্তু ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না, তাই তো। তারপরে যে বলেছিলাম যে কলকাতা অ্যাটাক করেছিল, কিন্তু ওই কলকাতার দায়িত্ব, অর্থাৎ দায়িত্ব তুলে দিয়েছিল কার হাতে, দায়িত্ব তুলে দিয়েছিল মানিক চাঁদের হাতে, মানিক চাঁদের হাতে। এবার তারপরে যে ওদের সৈন্য যে বলেছিল যে ওদের সৈন্য 123 জন যে সৈন্য মারা গেল, এই খবরটা কিন্তু যায় ব্রিটিশ কোম্পানির কানে, ব্রিটিশ ব্রিটিশ কোম্পানির কানে কিন্তু এই খবরটা চলে যায়। তারপরে লর্ড ক্লাইভকে তারা কি করেন, লর্ড ক্লাইভকে দ্বিতীয়বার কলকাতার আক্রমণের জন্য পাঠায়। কি করেন, দ্বিতীয়বার কলকাতায় কিন্তু আক্রমণের জন্য পাঠায়। এবার কি করে লর্ড ক্লাইভ কলকাতা আক্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে বিনা, অর্থাৎ এতে বাধা না দিয়ে, অর্থাৎ একে বাধা না দিয়ে মানিক চাঁদ কি করে পালিয়ে যায় কলকাতা থেকে। মানিক চাঁদ কিন্তু কলকাতা থেকে কি করে পালিয়ে যায়। তারপরে দ্বিতীয়বার অর্থাৎ রিক্যাপচার আক্রমণ করেছিল কলকাতা, সেটা কত সালে, সেটা হচ্ছে 1757 সালে জানুয়ারি মাসের দিকে কিন্তু কলকাতায় আক্রমণ করে লর্ড ক্লাইভ। এবার এই খবরটা কার কানে যায়, যে বাংলার নবাব, অর্থাৎ তার রাজ্যে যে কলকাতা আক্রমণ করবে এবং তার কানে যাবে না, তা কি করে হয়, অর্থাৎ বাংলার নবাব অর্থাৎ সিরাজ, এই খবরটা কিন্তু সিরাজের কানে যায়, সিরাজের কানে কিন্তু চলে যায়। এবার সিরাজ কি করে, সিরাজ কিন্তু কলকাতা থেকে রওনা হয়। কলকাতা থেকে রওনা হয়, কিন্তু তার আগে কি করছে লর্ড ক্লাইভ কি করছিল, ফোন দিয়ে উঠেছিল, লর্ড ক্লাইভ কি করেছিল, ফোন দিয়ে উঠেছিল। এই ফোন দিতে কিন্তু পড়ে গেছিল আমাদেরকে সিরাজ। শেষমেশ কি হয়েছিল, শেষমেশ অর্থাৎ সিরাজ কি হয়েছিল, সিরাজ শেষমেশ ব্রিটিশদের কাছে, কি হয়েছিল, আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ করেছিল। বলছে আত্মসমর্পণ করেছিল। তারপরে কি বলেছিল, যে এর সঙ্গে নেক্সট স্লাইড নিয়ে নি, এর সঙ্গে কিন্তু একটা চুক্তি হয়, এর সঙ্গে একটা কি করেছিলেন, চুক্তি হয়েছিল। তাহলে এই চুক্তিটা কি ছিল, এই চুক্তিটা হচ্ছে আলীনগরের চুক্তি, আলীনগরের চুক্তি, তাই তো। তাহলে এই আলীনগরের চুক্তিটা কত সালে হয়, সেটা 1757 সালে 9ই ফেব্রুয়ারি কিন্তু চুক্তিটা হয়। এই চুক্তিতে কি বলা হয়েছিল,
এই চুক্তিতে বলেছিল তুমি আর কলকাতায় নাক গলাবে না, অর্থাৎ কলকাতায় কলকাতায় তুমি আর নাক গলাবে না, তুমি হচ্ছে মুর্শিদাবাদের নবাব, তুমি মুর্শিদাবাদে থাকবে। এটা এটা এখানে কিন্তু সিরাজ খুব অপমানিত হয়েছিল, অর্থাৎ এই চুক্তির মাধ্যমে সিরাজ খুব কিন্তু অপমানিত হয়েছিল। তারপরে যারা সিরাজ বিরোধী ছিল, যারা সিরাজ বিরোধী ছিল তারা কিন্তু খুব আনন্দ পায়। দিয়ে তারা ভেবেছিল যদি কেউ সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে পারে তাহলে হচ্ছে তারা হচ্ছে ব্রিটিশরাই। তারপরে কি করেছিল পরবর্তীকালে, ওই যে মির্জাফর মির্জাফর এই মির্জাফর কি করেছিল, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে কি করেছিল, চুক্তি করেছিল। ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে বলে যে বাংলার নবাব আমি হতে চাই, বাংলার নবাব আমি হতে চাই। এর ফলস্বরূপেই যে যুদ্ধটা হয় সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ পানিপথ, ব্যাটল অফ পলাশি, অর্থাৎ পলাশির যুদ্ধ হয়, তার নাম হচ্ছে ব্যাটল অফ পলাশি। যেটা যুদ্ধটা কনভার্ট হয় সেটা হচ্ছে 1757 সালে 23শে জানুয়ারি সেটা পলাশি যুদ্ধ হয়। এই পলাশি যুদ্ধ কি হয়, যে মির্জাফর ষড়যন্ত্র করে কিন্তু সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, সেটা 1757 সালে 23শে জানুয়ারি। কিন্তু এর যে দুটো সেনাপতি ছিল সেই সেনাপতি নাই কি, মানে যে পলাশি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, একটা হচ্ছে মীর মদন, একটা হচ্ছে মীর মদন, আর একজন হচ্ছে মদনলাল। এই দুজন কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে তারপরে এরপর কিন্তু বাংলার নবাব কে হয়, অর্থাৎ মির্জাফর। মির্জাফর কিন্তু এরপরে বাংলার নবাব হয়। নবাব হয়ে যায়। এরপরে কি করে মির্জাফর বাংলা নবাব হয়ে যায়। তারপরে কি হয়, তারপরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যে তারপরে যে বিভিন্ন কিছু দায়িত্ব কিন্তু ইংরেজের হাতে মির্জাফর তুলে দেয়, যেরকম বিভিন্ন যে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করা, তারপরে কোথাও কর না নেওয়া, তারপর নিজের মতো রাজত্ব চালানো, সেই রকম কিন্তু সুযোগ সুবিধা কিন্তু ইংরেজ তিনি তুলে দেন, অর্থাৎ কোম্পানির হাতে তুলে দেন। তারপরে কি হয়, পরবর্তীকালে দেখলেন যে ব্রিটিশরা দেখলেন যে একে সব দিকভাবে শোষণ করা যায়। তারপর থেকে শোষণ করতে শুরু করেছিল মির্জাফরকে। কীভাবে শোষণ করতে শুরু করেছিল, সেটা হচ্ছে রাজনৈতিক শোষণ, টাকা পয়সার দিক থেকে শোষণ, সব দিক থেকে যখন শোষণ শুরু করেছিল, নেক্সট ক্লাসে বলছি, সেটা হচ্ছে তখন কিন্তু মির্জাফর বুঝতে পারেন, মির্জাফর তখন বুঝতে পারেন যে না, আমাকে সব দিক থেকে শোষণ শুরু করছে, মানে মানের দিক থেকে শোষণ করতে শুরু করেছিল, আর বিভিন্ন বৈদেশিক দিক থেকেও কিন্তু তাকে শোষণ করতে শুরু করেছিল এই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা। তখন কি করলো, তিনি চলে যায়, মানে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ কোম্পানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডাচদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। যখন কোম্পানি বুঝতে পারেন যে না, তিনি ডাচদের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন কেবলমাত্র আমাদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কী করলো, ডাচদের অ্যাটাক করে বসলো। ডাচদের কী করলো, অ্যাট্রাক্ট করে বসলো, মানে অর্থাৎ যুদ্ধে পরাজিত করলো। যে যুদ্ধে পরাজিত করলো সেই যুদ্ধের নাম কি হচ্ছে, ব্যাটেল অফ বিদারা। ব্যাটেল অফ বিদারা, ব্যাটেল অফ বিদারা। তাহলে এই যুদ্ধটা কত সালে হয়, সেটা হচ্ছে 1759 সালে নভেম্বর মাসের দিকে ব্যাটেল অফ বিদারা যুদ্ধ হয়। এবার কি হয়, পুরোপুরি তখন ওই মির্জাফরে কি করে, রাতের বেলা যখন আবার মির্জাফর কিসে মুর্শিদাবাদে যখন ফিরে আসে, যখন মুর্শিদাবাদের মধ্যরাতে যখন ঘুমায়, তখন চারিদিক থেকে কি করেছিল, ব্রিটিশ সৈন্য তাকে ঘিরে ফেলেছিল, এবং সঙ্গে সঙ্গে তখন কি বলেছিল, তোমাকে বাংলার নবাব পদ ছাড়তে হবে। তারপরে তারপরে কি করলো, যে সিরাজউদ্দৌলা অর্থাৎ মির্জাফর বাংলার নবাব পদ থেকে সরে গেলেন। এই ঘটনাকে বলা হয় রক্তপাতহীন
এই ঘটনাকে বলা হয় রক্তপাত, মানে বিনা যুদ্ধে বাংলার নবাব পদ তিনি ছেড়ে দিলেন। এই ঘটনাকে বলা হয় রক্তপাতহীন, খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী যে বাংলার নবাব হয় তারই জামাই তার নাম হচ্ছে মীর কাসিম। তার নাম হচ্ছে মীর কাসিম। তার নাম কি? মীর কাসিম। এই মীর কাসিম নবাব হয়ে কিন্তু ব্রিটিশদের যেসব রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছেন সেটা মেদিনীপুর, 1 নম্বর হচ্ছে মেদিনীপুর, আর 2 নম্বর হচ্ছে বিহার, আর 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম। এতগুলো কিন্তু দায়িত্বভার তিনি তুলে দিয়েছিলেন। তার পরবর্তীকালে দেখলেন যে ব্রিটিশের সাপেক্ষে আর তিনি নেই, তখন পরবর্তীকালে তাকেও নবাব পদ থেকে চেঞ্জ করা হয়েছিল। আবার যাকে নবাব করা হয়েছিল তার নাম হচ্ছে মির্জাপুর। মির্জাপুরকে আবার নবাব করা হয়েছিল, এবং পরবর্তীকালে যখন এই মরে যায় তখন ব্রিটিশ সাম্রাজ্য কি করেছিল, এই যে মাদ্রাজ কাউন্সিলিং ছিল তার আন্ডারে কিন্তু পুরো বাংলাটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, দিয়ে এখানে কিন্তু বেঙ্গলের গল্প শেষ হয়েছিল। যদি ঘটনা বুঝতে পারো তাহলে খুব ভালো। এবং কালকে কিন্তু এর ওপর থেকে অনেক কোশ্চেন করা হবে। আজকে থিওরি ক্লাস ছিল, কালকে কিন্তু এর ওপর থেকে অনেকগুলো কোশ্চেন করা হবে। কালকে কিন্তু কোশ্চেনগুলো সলভ করবো।